প্রিয় দর্শক, আমি সময় ইসলাম ম্যাট্রিসাম টু দ্য পয়েন্টে সকলকে স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরু করবো এটা দিয়েই, সবচেয়ে বড় কথা আমাদের দেশের রাজনীতি নাকি অর্থনীতি, কোনটা সবচেয়ে বড় সংকটে রয়েছে। সবচেয়ে বড় কথা, রাজনীতি তো তার কথা দিয়ে উতরে যাচ্ছে, অর্থনীতি কি কথা দিয়ে উতরে যায়? বোধহয় যায় না। আর সেই কারণেই আমরা দেখছি আমাদের রিজার্ভে একটা বড় ধাক্কা এবং আমাদের অর্থনীতিতে আসলে একটা সংকট রয়েছে। এবং রিজার্ভের ধাক্কা কাটিয়ে ওঠার জন্য আমাদের যে সংকটগুলো দেখা দিয়েছে, সেই সংকট সমাধানে আমাদের উদ্যোগ নেবার যে জায়গাগুলো, সেগুলো কি চোখে পড়ছে? হয়তো চোখে পড়ছে না বলে রিজার্ভের এই ধাক্কা সামলে দেওয়া বড় কঠিন হয়ে যাচ্ছে। কিন্তু সবচেয়ে বড় কথা, রিজার্ভের ঘাটতির জন্য এবং ধাক্কার জন্য অনেকে বলছে যে আমাদের এই কাজগুলো না হওয়ার জন্য কিন্তু বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ, সেখানে একটা বড় ধাক্কা দিয়েছে। সেটা হচ্ছে ব্যাংকিং খাতে যে সবচেয়ে বড় জায়গাগুলো রেমিটেন্স আসা, সেগুলো নাকি নানান চ্যানেল তৈরি হয়েছে, ব্যাংকিং সেক্টরে সেগুলো আসছে না। আরেকটি বড় কথা, মোবাইলের ব্যাংকিংয়ে যত্রতত্র ব্যবহার এবং সরকারের ট্যাক্স, অর্থাৎ যেটা ছিল ট্যাক্স আদায়ে যে টার্গেট ছিল, সেটা কি লক্ষ্যমাত্রা অর্জন হয়েছে এবং আমদানি ব্যয় কি কমানো গিয়েছে? তার চেয়ে বড় কথা যে এলসির মাধ্যমে যে টাকা পাচার হয়ে যাচ্ছে, সেগুলোকে কি রোধ করা যাচ্ছে? আমি অর্থনীতির কিচ্ছু বুঝি না, কিন্তু সোজা কথায় মনে হয় এগুলোতে একটা বড় ঘাপলা আছে। আর এই ঘাপলাগুলো, অর্থাৎ দুর্নীতির হ্রাস যদি টেনে নেওয়া যাওয়া যায়, তাহলে অর্থনীতিকে সামাল দেওয়া বেসামাল হয়ে যাবে। এবং আমরা যখন বলছি ডেভেলপমেন্ট ডেমোক্রেসির কথা, ডেভেলপমেন্ট ডেমোক্রেসিতে কিন্তু উন্নয়নটা আমরা মোটা দাগে চোখে পড়ে, কিন্তু ওই উন্নয়ন করতে যে মেগা প্রজেক্টের দুর্নীতি, সেই দুর্নীতিকে যদি লাগাম টেনে না ধরা যায়, সেটাও কিন্তু অর্থনীতির ঘাটতির জন্য বড় একটা ধাক্কা। সার্বিক বিষয় নিয়ে আমি আজকে কথা বলবো। আমাদের শিরোনাম, আমাদের অর্থনীতি, আমাদের ভবিষ্যৎ। আজ আমাদের আলোচনার সঙ্গে আছেন ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, সাবেক চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড। সঙ্গে আছেন ডক্টর জামাল উদ্দিন আহমেদ, অর্থনীতিবিদ, সাবেক চেয়ারম্যান জনতা ব্যাংক পিএলসি। ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন রিজওয়ান রহমান, সাবেক সভাপতি, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। তিনজনকে স্বাগত। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, আপনাকে দিয়ে শুরু করি। আমরা কতটা সংকটে আছি অর্থনীতির, এবং বৈদেশিক রিজার্ভে আমাদের একটা বড় বলা হচ্ছে সংকট, কতটা সেই সংকট এবং এটাকে সামাল দিতে কেন পারছি না? ধন্যবাদ। প্রশ্নগুলো পুষ্টিকর, তবে খুব কঠিন। হ্যাঁ, এটা হচ্ছে অর্থনীতি তার নিজস্ব নিয়মে চলছে, সেইটাকে আমরা শনাক্তকরণের চেষ্টা করছি, কতটা অসুস্থ, উপসর্গগুলো কি। কিন্তু এই কতটা অসুস্থ, উপসর্গ কি, এইটাও পর্যন্ত যেই আমরা থেমে যাচ্ছি। কারণ আমাদের এই কথা বা বলার বা এই বিষয়ে এই শনাক্তকরণের ফলশ্রুতিতে কোনো ব্যবস্থা, অগ্রগতি যদি না দেখা হয় বা না থাকে, তাহলেই আমি মিডিয়ার উপরেও করছি এই অর্থে যে মিডিয়ার এই চেষ্টা, এই প্রয়াস ওই সকলই গরল ভেলের মতন হয়ে যাবে। কারণ আমি আবার বলছি, অর্থনীতি তার মতো চলছে, সেই চলার জন্য পরস্পর প্রযুক্ত বেশ কিছু বিষয় আছে। এইটা ঠিক থাকলে ওটা ঠিক থাকবে, ওটা ঠিক থাকলে এটা ঠিক থাকবে, এটা ঠিক থাকলে এটা থাকবে। সেখানে কোনো কোনো জায়গায় ভালো ধরনের ঘাটতি বা অসঙ্গতি রয়ে গেছে। এই অসঙ্গতিগুলোকে শনাক্ত করা, দেখা এবং সেখান থেকেই উত্তর খোঁজার চেষ্টা করা। স্যার, অসঙ্গতিগুলো কি আর শনাক্ত করে উত্তরণের জায়গাগুলো কি, আমি জানতে চাইব অসঙ্গতিগুলো কোথায়? হ্যাঁ, অসঙ্গতিগুলো হচ্ছে এই যে আপনার ম্যাক্রো ইকোনমিক ম্যানেজমেন্টে কোনো শৃঙ্খলা নাই, সুশাসন নাই, ফর্মুলা মানা 2 আর 3, 2 যোগ 3 5 হয়। এখানে সুশাসন কথাটা বললে তো ডেমোক্রেসির কথাটা আসে না, ওটা তো পরস্পর প্রযুক্ত শব্দটা আমি ওই জন্য আগেই বলেছি, পরস্পর প্রযুক্ত, একটার সাথে একটা লিঙ্ক আপ আছে। আচ্ছা, হ্যাঁ, আমরা একসময় আগের শতকে আমরা রাজনৈতিক অর্থনীতি বলতাম, অর্থাৎ রাজনীতি আগে, অর্থনীতি ওর সাথে ছিল। পুরো আমাদের মহান মুক্তিযুদ্ধের আন্দোলনটাই গড়ে উঠেছে রাজনৈতিক অর্থনীতির মারপ্যাচের ব্যাপারে, বা ভারত বিভাগও হয়েছে ওইসব কারণে। কিন্তু এখন হয়ে গেছে কি, এটা অর্থনীতির জন্য রাজনীতি। হ্যাঁ, এটা শিফট হয়ে গেছে, যার জন্য আপনি দেখবেন ডোনাল্ড রু নির্বাচনের আগে তার অবস্থান, তাদের বক্তব্য বা ইত্যাদি কেমন ছিল, এখন কি বলছেন, অর্থাৎ বোঝা যাচ্ছে এখানে ব্যবসাটাই ইম্পর্টেন্ট। মানে ভোটের আগে মিস্টার লু ডেমোক্রেসি ফেরাতে চাইলেন, আর ভোটের পরে অর্থনীতির জন্য মরিয়া হয়ে গেলেন। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে রাজনীতির আর অর্থনীতির একটা কোইফিশিয়েন্ট এখানে কাজ করেছে আর কি। তা সেই জন্যই বলছি যে অর্থনীতির অসঙ্গতির কথা যেটা আপনি বলছিলেন, সেটা হচ্ছে যে অর্থাৎ ওই পরস্পরের প্রতি যে সম্পর্ক,
সেই সম্পর্কগুলো রক্ষিত হচ্ছে না। ব্যাংকিং খাত, ব্যাংক হচ্ছে বিশ্বাসের বিশ্বে মানুষ বাস করে, মানুষ বিশ্বাস করেই ব্যাংকে টাকা রাখে এবং সেই টাকা ব্যাংক খাটিয়ে সে লাভ অর্জন করে তার নিজের জন্য কিছু রাখবে এবং অন্যরে ঋণ দেবে, দিয়ে তারপরে ওই এর যে অর্থে সে টাকা রাখিয়েছে জামানত সেটা। সেই জায়গায় যদি ওই বিশ্বাসের বিশ্বে মানুষ বাস করে, ওই বিশ্বাসটা যদি ভঙ্গ হয়ে যায়, আস্থা যদি শেষ হয়ে যায়, তাহলে এনার আমানতের উপরেও যেমন প্রবলেম, উনি আমার এই টাকা নিয়ে যাদের দিয়েছেন সেটা যদি উনি ফেরত না নিতে পারেন তার জন্য যে প্রবলেম, এবং সবশেষে এসে আমার রেভিনিউ আর্নিংয়ের উপরে তার একটা প্রভাব অটোমেটিক্যালি পরস্পর প্রযুক্ত বলছি। ওই টাকাটা যদি ব্যাংক সত্যি সত্যি ভালোভাবে বিনিয়োগ করতো এবং বিনিয়োগকারীর যে অর্থনৈতিক যে অবস্থা, তো সেখান থেকেও আমি রেভিনিউ পেতাম এবং আমি এসে ইয়েতে দিতাম। কিন্তু আমার এই আমানতকারী যদি দেখে আমার টাকা এখান থেকে পিকে হালদার নিয়ে গেছে, হ্যাঁ, বা অমুকে নিয়ে গেছে, তখন আমার আমানত করার উপরে যে আস্থা, আগ্রহ, সেখানে আমি একটা বলছি কেন আরো কত কত নাম আছে এমন, আর অনেক নাম আছে যারা আমাদের টাকা নিয়ে গেছে। হ্যাঁ, নাম বলার দরকার নেই, বোঝাই তো যাচ্ছে, সবাই তো জানে। কিছু কিছু জিনিস আছে কি সবাই জানে কিন্তু কিছু বলতে পারে না বা বলে না বা বলা হয় না, কিন্তু এটা তো বোঝা যাচ্ছে যে ওনার খুব জ্বর, 105 ডিগ্রি জ্বর, এটা তো বোঝা যাচ্ছে। যাদের বলা উচিত তারা কি সব জড়িত বলেই বলতে পারে না? ওখানেই সুশাসনের কথা বলছি, ওখানেই সুশাসন। আপনি বলছেন শস্যের মধ্যে ভূতটা আছে, সেজন্যই আপনি সুশাসনের কথা বললেন, এবং যারা লাগামটা টেনে ধরবে তারাই ওই লাগামহীন জায়গাটা তৈরি করেছে। তারাই এমন ভাবে নিজেদেরকে প্রমাণ করছে যে মনে হয় ওনারা ওনাদের সাথে আছেন। এরকম কেন সিচুয়েশন হবে? তার মানে অর্থনৈতিক যে জায়গাটাতে আমাদের ভঙ্গুর হচ্ছে কিংবা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, সেখানে যে অর্থনীতিকে যারা লাগাম টেনে ধরবে, আপনি বলছেন যে সব রসুনের একই কোয়া। আমি রসুন আমি সোজা কথাই বললাম স্যার, এত ঘুরিয়ে পেয়েছি আমি কথা বলতে পারি না। আমি ফিরছি আপনার কাছে, ডক্টর জামালউদ্দিন আহমেদ। অর্থনীতির সবচেয়ে খারাপ যখন দিক বুঝায় তখন আমরা জানি যে বলে দেশটা কি শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে, শ্রীলঙ্কার একটা সিম্বল চলে আসে। এখন সব পত্র পত্রিকা এবং অর্থনীতি নিয়ে একটা হাহাকার পর্যায়ে চলছে। আমি যেটি জানতে চাই, সোজা কথায় দেশের মানুষ জানতে চায় অর্থনৈতিক কোন অবস্থাতে বাংলাদেশ রয়েছে, এবং সেখানে বলা হচ্ছে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভে টান পড়েছে। সেই টানটা মানে রাষ্ট্রের আয় নেই, রাষ্ট্র তার রাজকোষ থেকে টাকা নিয়ে চলছে, এমনটা কি? ধন্যবাদ আপনাকে। আপনার রিজার্ভের যে প্রশ্নটা, রিজার্ভটা জমে কিভাবে? রিজার্ভটা আসে আপনার বিদেশ থেকে বৈধ চ্যানেলে, যদি রেমিটেন্সের টাকাটা এসে বাংলাদেশ ব্যাংকের নষ্ট অ্যাকাউন্টের মধ্য দিয়ে আসে, তখন কিন্তু রিজার্ভ এটা ঢুকে। অ্যানাদার সোর্স হলো আপনার এক্সপোর্টের মাধ্যমে আপনি যেই টাকাটা আপনার আসে কোম্পানিগুলোর জন্য, একটা পোর্শন রেখে দিয়ে 85% তারা রেখে দেয়, 15% কোম্পানিগুলোকে দেয়, তারা ব্যাংকের মধ্যে রাখে। তার মানে ওই 75% তাদের বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে যোগ হয়। ওকে, এখন এবং ইম্পোর্টের ক্ষেত্রে কি হয়, বাংলাদেশ ব্যাংক যে সমস্ত এলসিগুলো খোলে, এইটা বাংলাদেশ ব্যাংকে যাওয়ার পরে আপনার ব্যাংক কমার্শিয়াল ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকে যায়, যাওয়ার পরে ব্যাংক থেকে ওই ব্যাংক থেকে তাদের অ্যাকাউন্ট থেকে এটা বার হয়ে যায়, তাহলে রিজার্ভ থেকে আউটফ্লো হলো। এই হলো লেনদেন, সোজা ভাষায় যদি বলো সনাতন নীতি। হ্যাঁ, সনাতন নীতি। এক্সপোর্টের ক্ষেত্রে, ইম্পোর্টের ক্ষেত্রে এটা বাড়িয়ে যায়, এক্সপোর্টের ক্ষেত্রে এটা ভিতরে ঢুকে। এই হলো অপারেশন। এবং সেখানে যদি আপনার কোনো বিচ্যুতি ঘটে, সেখানে যদি আপনি ধরেন ইম্পোর্টের ক্ষেত্রে আপনি যদি সঠিক প্রাইসের থেকেও বেশি প্রাইস দাম ধরে আপনি বাইরে পাঠালেন, একটা পোর্শন ওই লোকের এলসি, হ্যাঁ, যে 10 টাকা জিনিস 100 টাকা। তো আমার কথা হচ্ছে যে আমার যদি এই মোবাইলের দাম যেমন সাহেব হয় 10 টাকা, যে আমি এলসি খুলছি ব্যাংকগুলোর মাধ্যমে, তাহলে এটা যে 90 টাকা বেশি নিচ্ছি, সেটা কেন ওই ব্যাংক কিংবা কেন্দ্রীয় ব্যাংক দেখছে না? না, এটা তো যারা দেখার দায়িত্ব তার দেখতে হবে। সেটা যদি সে না আটকায়, তার মানে গেট কিপিং প্রসেস। আপনার এখানে যে ঢোকার সময় আপনার যে দারোয়ান আছে, উনি যদি কারোর না আটকায় অবৈধ লোককে, তাহলে তো এটা চলে যাবে, এটা তাই তো হচ্ছে, প্রসেসে চলে যাবে। এবং এরকম কি হচ্ছে? তো এটাই তো হচ্ছে কি হচ্ছে, না হলে এটা তো অন্য কোনো পদ্ধতি নেই, অন্য কোনো পদ্ধতি আটকানোর জন্য যে গেট কিপার আছে, সেই গেট কিপার যদি না আটকায়, তাহলে এটা চলতেই থাকবে। আর যদি আটকায়, দেখবেন যে আপনার রিজার্ভের পরিমাণ বেড়ে যাবে। এবং এক্সপোর্ট এবং ইম্পোর্টের ক্ষেত্রে এই ঘাটতির সবচেয়ে মোটা দাগে কোনটা হচ্ছে? ব্যারিকেড, এই যে রিজার্ভে যে বলা হচ্ছে ঘাটতি টেকানো যাচ্ছে না, তাহলে এটা সবচেয়ে ঘাটতিটা
ঠেকানো যাচ্ছে না। আপনার রিজার্ভে একটা হলো আপনার যখন 3 মাস পর পর বাংলাদেশ ব্যাংক যে বিদেশি লোনের যে টাকাগুলা পরিশোধ করতে হয় সেটা যখন একসাথে দিয়ে দেয় ওই সময় ওইটা একটা, আর হলো এমনি ঘাটতি থাকলে দুইটা মিলে আপনাকে এটার উপরে প্রেশার দেয়। 3 মাস কোয়ার্টারলি যে পেমেন্টটা হয় সেই কোয়ার্টারলি পেমেন্টটার সময় আপনার যদি আপনার কাছে প্রচুর পরিমাণ রিজার্ভ থাকে তখন আপনার জন্য প্রবলেম নেই, কিন্তু যার কাছে যার গোলার মধ্যে ধানের মতন আর কি, আপনি যখন আপনি ধান না থাকবে তখন শর্ট পড়বে। তো এইটা ওইটার ভিতরে সমপরিমাণ জিনিস ভরা থাকতে হবে রিজার্ভে, এবং সেটা না থাকে যেমন ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসে না। এই যে বিডা যে নামে একটা অথরিটি আছে, ওনারা বিদেশ থেকে যে ইনভেস্টমেন্ট আনবে সেটাও ওনারা আনতে পারতেছে না। তাহলে আপনি রেমিটেন্সও বলা হয় 47% টোটাল যে রেমিটেন্স বাংলাদেশে আসবে তার 47% বাংলাদেশে আসে বৈধ চ্যানেলে, আর বাকিগুলো কিন্তু অন্য চ্যানেলে আসে, সেটা তো আর রিজার্ভে যোগ হয় না। এখন ওইখানেও আপনাকে হাত দিতে হবে, যে গেট কিপার আছে সে ধৈরা ওই জিনিসটাকে আটকায়া প্রপার চ্যানেলের ভিতর দিয়ে নিয়ে আসতে হবে। এখন আমরা এই সমস্ত মধ্য দিয়ে কিভাবে তারপরে আবার অপর দিকে আরেকটা হলো, এটা হলো মরার উপরে খাড়ার গার মতো, সেটা হলো আপনি রেভিনিউ কালেকশনে আপনি সবসময় শর্টে আছেন। রেভিনিউ কালেকশনে বাংলাদেশে পার ক্যাপিটা ইনকাম যেটা দেখায় লোকজন এভারেজ $2900 তো বলে, যদি তাই হয় সেটা দিয়ে পূরণ করলে মনে করেন 7-8 কোটি তো কর্মক্ষম লোক আছে, এদের পার ক্যাপিটা ইনকাম আপনার ধরেন আমাদের ডোমেস্টিক যে আমাদের মা বোনেরা যারা আছে যাদের কাজের স্বীকৃতি হিসাবে জিডিপিতে যোগ হয় না, সেটা বাদ দিয়ে এদেরকে বাদ দিয়া লোক সংখ্যাকে যদি ধরেন তাতে আমাদের পার ক্যাপিটা এখন আপনার কমপক্ষে বাংলাদেশে 4 কোটি লোকের ট্যাক্স দেওয়া উচিত। সেটা এখনো পর্যন্ত এখানে 40 লাখ লোকে ট্যাক্সের রিটার্নস আপনি, আফগানিস্তানে তো অনেক মানুষ ট্যাক্সের পরিমাণ অনেক বেশি, আফগানিস্তানে রিজার্ভের পরিমাণও বেশি, সেটা তো রিজার্ভের পরিমাণও ভালো, হ্যাঁ রিজার্ভের পরিমাণও ভালো, বিকজ আপনি আভ্যন্তরীণ যখন আপনার এই শর্ট থাকে, রেভিনিউ কালেকশনে শর্ট থাকে, তখন আপনি করেন কি ব্যাংক থেকে লোন নিতেছেন, সেই ব্যাংক থেকে যখন লোন কমার্শিয়াল ব্যাংক থেকে যখন লোন নিলেন তাহলে ইনভেস্টর যারা তাদেরকে লোনের পরিমাণ কমে যাচ্ছে, যাদের ব্যবসা বাণিজ্য যে আপনি ফাইন্যান্স করবেন, তার মানে এর ভিতরেই তো চলতে হবে, এইভাবেই তো সংসার চলতেছে, এই সংসার এইভাবেই তো চলতেছে। এবং এটার মধ্যে দিয়ে যদি এগুলা সুশাসনটা যদি আপনি এস্টাবলিশ করতে পারেন তাহলে আপনার এটার একটা রিমিডিয়াল প্রসেস আছে এবং সেটা হয়তো একদিনে সম্ভব হবে না। দুজনের কথা যেটা একটাই জায়গা, সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। সেই সুশাসনটা আসলে কিভাবে প্রতিষ্ঠা করবে? হ্যাঁ, আইন টাইন তো অনেক কিছুই আছে, প্রয়োগটা তো হয় না, সেটা একটা বড় ব্যাপার। আমি আসবো, আরও অনেক দিক আছে, অর্থনীতির বড় কঠিন দিক আমি বুঝবো না, উপর দিয়ে যেতে হবে। সবচেয়ে বড় কথা, আমি একটু রেজওয়ান রহমানের কাছে যেতে চাই। যারা রেজওয়ান রহমান, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? জি। অতিথিরা বলছিলেন, আমিও জানতে চাইলাম যে আমাদের যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আছে সেটা কেন ঠেকানো যাচ্ছে না, তারা কিন্তু বলেছেন। কিন্তু আপনার থেকে জানতে চাই যে আসলে ব্যবসা বাণিজ্যের ক্ষতিটা কী কী হচ্ছে, এই যে ডলারের দাম বেড়ে যাওয়া, সেখানে কোন কোন জায়গাগুলোতে আমাদের ব্যবসা বাণিজ্য তো স্টাক হয়ে আছে, এবং এই যে অর্থনৈতিক এই অবস্থাটা, সেটাকে আপনি, আমি যদি বলি সোজা কথা, একজন বিজনেসম্যান হিসাবে কিংবা ব্যবসায়ী নেতা হিসাবে সেই জায়গাটাকে ওভারকামগুলো করার জন্য আপনাদের কোনো পরামর্শ আছে কিনা? আপনাকে ধন্যবাদ। আপনি শুরুতে বলেছেন আপনি অর্থনীতি বোঝেন না, কিন্তু আজকে যে আলোচনা হলো মনে হলো যে আপনি সবচেয়ে বিজ্ঞ এখানে। তো অর্থনৈতিক অবস্থা যদি আমি বাংলাদেশ ব্যাংকের স্ট্যাটিস্টিক্স অনুযায়ী দেখি, গেল জানুয়ারি মাসে প্রায় 8,832 কোটি টাকার ডিপোজিট শর্টফল হয়েছে, শুধু এই 9টি সরাসরি যে ইসলামিক ব্যাংক যেগুলো আছে সেখান থেকে ফল করেছে। কিন্তু একই সময় 4,870 কোটি টাকা লোন ডিসবার্সমেন্ট হয়েছে ওই স্পেসিফিক ব্যাংক, অথচ ওই স্পেসিফিক ব্যাংকগুলোর যে ক্যাশ রিজার্ভ রেশিও বা আপনার স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও সেগুলো তারা কোয়ালিফাই করেন বাংলাদেশ ব্যাংকে। বাংলাদেশ ব্যাংক নীতি দিচ্ছে, আইন আছে, কিন্তু আইনের শাসনটা নেই। এটা হলো একটা ফ্যাকচুয়াল এক্সাম্পল। আইনের শাসন নেই কেন সেটা আমাকে বলে লাভ নাই, কেন এখানে আপনি দুটো কথা বলেছেন, একটা হচ্ছে অর্থনীতি, একটা হচ্ছে রাজনীতি। অর্থনীতি অ্যান্ড রাজনীতি 100% যেটা মজিদ ভাই বলেছেন, ইট গোজ হ্যান্ড ইন হ্যান্ড। আবার ইকুয়াল অপোজিট এফেক্টটাও আছে। যদি বেশি একসাথে মিলে চলেন তাহলে অর্থনীতির ক্ষতি রাজনীতি করবে, রাজনীতির ক্ষতি অর্থনীতি করবে। এখন সরকারের দায়িত্ব হচ্ছে টু ফাইন্ড দি রাইট ব্যালেন্স বিটুইন দ্য পলিটিশিয়ানস অ্যান্ড দি ইকোনমিক্স। এখন আমার বক্তব্য হচ্ছে
যে যেহেতু মানুষের কনফিডেন্স কমে যাচ্ছে এখন এবং আর্থিক অবস্থা ম্যাক্রো লেভেলে বাংলাদেশও ভালো না, তার প্রমাণ এটাই যে বেসরকারি খাতের মানুষজন এখন ট্রেজারি বন্ড, বিকজ ট্রেজারি বন্ডের মুনাফার হার আমাদের ব্যাংকের এফডিআর এর থেকে বেশি। আপনার ট্রেজারি বিল কিনছে বা প্রাইভেট বন্ড কিনছে, যেটাই কিনছে তার মানে হচ্ছে ডিপোজিট থেকে মানুষ করে যাচ্ছে। সেখানে আমাদের ল্যাক অফ কনফিডেন্স। একটু আগে আমরা যতই আলোচনা করেছি রিজার্ভের ব্যাপারে, রিজার্ভে আমরা সবসময় বলি যে পাটজাত পণ্য, চা বলেন, পাদুকা বলেন বা তৈরি পোশাক বলেন, এগুলো সব ওই 5432 র্যাঙ্কে আছে। নাম্বার 1 র্যাঙ্ক হচ্ছে আমরা যেটা সবচেয়ে বেশি রপ্তানি করি সেটা হচ্ছে নগদ ডলার, এটা আমরা হুন্ডি বাজার বলি। বাংলাদেশ আবার এই ব্যাপারে চ্যাম্পিয়ন। এটাতে তো কোনো আমাদের জবাবদিহিতা নেই এবং এটা তো কোনো ব্যবসায়ী বা কোনো সাংবাদিক বা কোনো সাবেক এনবিআর এর চেয়ারম্যান বা কোনো সাবেক ব্যাংকের চেয়ারম্যান বা অর্থনীতিবিদ যেটা সমাধান দিতে পারবে না। এইখানে রাজনীতি চলে আসে। রাজনৈতিক লিডারশিপ থেকে এ ধরনের একটা আইডিওলজি আসা উচিত যে জলদি টাকা উপার্জন করে আমি তাড়াতাড়ি রাজনীতিতে ঢুকতে পারবো। আমি মনে করি যে ব্যবসায়ীরা রাজনীতি করা উচিত না, রাজনীতিবিদরা ব্যবসা করা উচিত না। এই কথা কি কেউ শুনছে? আপনাদের সংসদে যে সবই ব্যবসায়ী, ডোনার তো সবই আপনাদের ব্যবসায়ীরা। আমাদের পার্লামেন্টের দিকে তাকালে 60% পার্লামেন্ট হচ্ছে, সংসদ সদস্য হচ্ছে আপনারাই ব্যবসায়ীরা, আপনারাই নিয়ন্ত্রণ করেন দেশ। ক্ষমতা কে দিচ্ছে? সে ক্ষমতা কি ব্যবসায়ীরা দিচ্ছে নাকি রাজনীতিবিদরা দিচ্ছে? আপনার কাছে আমার পাল্টা দুটোই হচ্ছে, দুজনকেই জিম্মি করে রেখেছে। সিচুয়েশন আপনাদের। আপনি যেটা বলছেন আমি এগ্রি করছি, বাট अगेन এগ্রি টু ডিসএগ্রি টু দ্য ফ্যাক্ট যে একটা রাজনীতিবিদ যদি আমাকে সবচেয়ে বড় কথা কেউ কাউকে ছাড়া থাকতে পারে না, বাঁচতে পারে না, দুটোরই প্রয়োজনীয়তা আছে। আমার কথা হচ্ছে এটাই নরমাল, এটাই নরমাল, এটাই নিউ নরমাল বাংলাদেশে। এর মধ্যে আমাদেরকে ম্যানেজ করতে হবে। এতক্ষণ আমরা খালি কমপ্লেনের কথা বলছিলাম, আসলে কমপ্লেন করে তো কোনো কিছু হবে না, আমাদের সলিউশন দরকার। সলিউশন, একটা মূল সলিউশন হচ্ছে আমাদেরকে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। সেটার জন্য আমার রাজনৈতিক অথরিটি লাগবে, সেটার জন্য আপনার সরকারি লেভেলে না, সেটা আমাদের রাজনৈতিক অথরিটি লাগবে। সেটা কি আছে আমাদের মধ্যে? না। আমরা দেখতে পাচ্ছি, ধরেন আপনার গত বছরে দেখলাম যে 27 বছরের একটা ছেলে 3 বছরের পুরানা কোম্পানি, 3 মাসের পুরানা কোম্পানি, যে জুলাই মাসে কোম্পানি খুলেছে, সেপ্টেম্বর মাসে 400 কোটি টাকা লোন দিয়ে গেছে। এখানে নিশ্চয়ই কোনো রাজনৈতিক শক্তি আছে। এই ধরনের কাজগুলো ব্যাংকিং সেক্টরের কনফিডেন্সটাকে সরিয়ে ফেলে। তখন আমাদের এই যে কস্ট অফ বিজনেসটা বেড়েই চলছে। একই সাথে আমরা কিন্তু এনবিআর থেকে খুব একটা সহযোগিতা পাচ্ছি না। যেমন এই বছর আমি বিশেষ করে একটা আকর্ষণ করব, সবাইকে জানাবো, এই বছর কিন্তু রেভিনিউ কালেকশন একটু সহজ হবে, নট ফর দ্য গুড রিজনস, ফর দ্য ব্যাড রিজনস। এই জন্যই বলছি, টাকার অবমাননা গত 2 বছরে 38% হয়েছে। তো আপনি যখন ডলার যখন আপনার দেশে ঢুকবে, সেক্ষেত্রে আপনার তখন প্রচুর টাকার পরিমাণটা বাড়বে এবং আপনার রেভিনিউ কালেকশনটা বাড়বে। একই সাথে আপনি ফুড ইনফ্লেশন নিয়ে এখন সামাল দিয়ে পাচ্ছেন না। সেখানে দেখা যাচ্ছে যে যারা আপনার চালবাজি করছে, চাল নিয়ে, বা আপনার আলু নিয়ে ব্যবসা করছে, বা যারা ভোজ্য তেল নিয়ে ব্যবসা করছে, এই সিন্ডিকেট গুলো আমার ফুড ইনফ্লেশনটাকে সীমার বাইরে নিয়ে গেছে। সেখানে যেটা হচ্ছে যে আমার মেজরিটি পারচেজিং পাওয়ার, যেটা আমার প্রান্তিক জনগোষ্ঠী, তারা তাদের দৈনন্দিন ভরণ পোষণ করতে পারছে না এবং তারা ব্যাংকের থেকে আসতে পারছে না। মাল্টিপল প্যানিক সৃষ্টি করে উপরের লেভেলে প্রথম সারিতে হ্যান্ডফুল অফ পাওয়ারফুল ইন্ডিভিজুয়াল যারা আছেন, তারাই কিন্তু এই ভয় ভীতিটা সৃষ্টি করছেন। এবং এইটা তো আসলে রাষ্ট্রের মানে সর্বপ্রধান যারা, তাদের ছাড়া এখানে কোনো সমাধান আমরা দেখি না। এবং একই সাথে কিছু কিছু পলিসি, যেটা আপনার কেন্দ্রীয় ব্যাংকের কথা বলবো, তারা খুব শর্ট টার্ম বারবার পলিসি চেঞ্জ করছে, বারবার ডলারের রেট চেঞ্জ করছে, বারবার এনবিআর ট্যাক্সের রেট চেঞ্জ করছে। আমি যখন ব্যবসা পরিকল্পনা করি, আমি 3 বছরের জন্য ব্যবসা পরিকল্পনা করি। 3 বছরে যদি আপনি 5টা পলিসি দেন আর 4বার ট্যাক্স রেট পাল্টান, আমি কিন্তু আমার ফোরকাস্টটা মেলাতে পারবো। মানে আমি যখন ব্যবসা পরিকল্পনা করেছিলাম 2 বছর আগে, তখন 82 টাকা 85 টাকা ডলার, এখন হয়ে গেছে 117 টাকা। আমি এটাই বলার চেষ্টা করছি, আপনার যদি অতি ভবিষ্যতে, খুব কাছে কোন ইন দ্য নিয়ার ফিউচার যদি আপনাকে ডলারের রেট রিভাইজ করতে হয়, আপনি অবশ্যই এখনই করবেন। 3 মাস 6 মাস পরে গিয়ে আবার করেন। এবং আপনি ফরেন রিজার্ভে যে ঘাটতি মেটাতে হবে, সেটার জন্য একটাই সলিউশন, এই মুহূর্তে আপনাকে বড় আকারে দীর্ঘমেয়াদী ঋণ নিতে হবে। আপনি মিনিমাম 5 থেকে 6 বিলিয়ন ডলারের লোন নিতে হবে। সেটা আইএমএফ সংক্রান্ত না। এখানে আমাদেরকে দর কষাকষি করে আমাদের যে ডিপ্লোম্যাটিক রিলেশনস যেসব দেশের সাথে ভালো আছে, তাদেরকে কাজে লাগিয়ে তাদের থেকে দীর্ঘমেয়াদী এবং স্বল্প সুদে আমাদেরকে ঋণ নিতে হবে। বিকজ 2 বছর পরে আপনি যখন এলডিসি গ্রাজুয়েট হয়ে যাবেন, তখন আপনি স্বল্প সুদের ঋণ আপনি আর পাবেন না। এখানে মাল্টিপল জায়গা থেকে আমাদেরকে একসাথে সাইমultaneously কাজ করতে হবে এবং প্রত্যেকটা পলিসি নির্ধারণের সময় আপনাকে বেশিরভাগ ক্ষেত্রে বেসরকারি খাতের মতামত নিতে হবে। তারাই কিন্তু দেশের অর্থনৈতিক চাকাটা ঘোরায়। জি, রেজওয়ান রহমান থাকুন আপনি আমাদের সঙ্গে। জনাব আব্দুল মজিদ যে জায়গাটা জানতে চাই, উনি একদম খোলামেলাভাবেই বলছিলেন কিন্তু
যে এনবিআর এর সহযোগিতাটা একটা মোটামুটি পাওয়া যায় না, সেখানে একটা ওনার কমপ্লেন আছে এবং সেন্ট্রাল ব্যাংকের বারবার পলিসি বদলটাও কিন্তু ব্যবসায়ীদেরকে একটা হুমকির মুখে ফেলে দেয় এবং ঋণের কথা বলছিলেন সেই জায়গাগুলো এই মুহূর্তে কি হওয়া উচিত। বাট কেন্দ্রীয় ব্যাংকের এই বারবার পলিসি বদলটা সেটা তো ব্যবসায়ীদের একটা হুমকির মুখে ফেলে দিচ্ছে, তিনি তো নিজেই বললেন। ঠিকই বলেছেন, কারণ অর্থনীতি, ব্যবসায়ী তো শুধু না, অর্থনীতি সকলকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে, যেখানে এনবিআর এর পারফরমেন্সের ব্যাপারটাও জড়িত। এনবিআর রেভিনিউ আর্ন করবে কোত্থেকে? যে অর্থনীতির থেকে। সেই অর্থনীতি সুস্থ রাখার দায়িত্ব কার? সরকারের। এটা তো এনবিআর এর না। বাণিজ্য মন্ত্রণালয় আমদানি কি বলে রপ্তানি বাড়াবার জন্য দায়িত্ব ফেলে ইপিপি। ইপিপি তো নিজে নিজে আমদানি উৎপাদন করে না, প্রাইভেট সেক্টর সকলে এটা রপ্তানি করলেই না ইপিপির ফিগার বাড়ে বা ইয়ে হয়। এনবিআরেরও তাই। এনবিআরকে আমরা সবসময় মনে করছি ও নিজে নিজেই বোধহয় সব কিছু করে, ও কেন পারছে না ইত্যাদি। যে অর্থনীতি থেকে আমি রেভিনিউ আর্ন করব, সেই অর্থনীতি যদি সুস্থ না থাকে, আমার সবচেয়ে বড় রেভিনিউর খাত আছে ব্যাংকিং খাত, সেই ব্যাংকিং খাতে একবারে মানে মানে শেষ অবস্থায়, কথা বলে কি বলে দেউলিয়া। হ্যাঁ, দেউলিয়ার অবস্থা। তারপরে যে 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 রেভিনিউ আসে পুঁজিবাজার থেকে, সে তো ফ্ল্যাট হয়ে পড়ে আছে, বহুদিন পড়ে আছে। তারপরে যে যে অর্থনীতি যে ভ্যাট আসবে সাধারণ জনগণের কাছ থেকে, মানে কনজামশনের উপরে, সে হচ্ছে বহুদিন যাবত, 2.5 বছর সে মূল্যস্ফীতির এতে তার পার্চেজিং পাওয়ার কমে যেয়ে তার সব শেষ হয়ে গেছে, সেখান থেকে সে আসছে না। আর আমদানির থেকে তো আমার শুল্ক আসা এমনিতে নানান কারণে বন্ধ, কারণ ইন্টারন্যাশনাল নানান কারণে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আমি এনবিআরকে এমনভাবে আইন কানুন করে দিয়ে দেওয়া হয়েছে, আমি আবার বলি, এনবিআর যা করে সেটা কিন্তু সংসদ থেকে পাশ করা অর্থ আইন দিয়েই হয়। তাহলে সংসদ কেন এই জিনিসটা খেয়াল করবে না? আপনি একটু বলতেছিলেন যে সংসদে আপনার সদস্য যারা বেশি বলতেছিলেন, তাহলে এখন এনবিআর কে কেন দোষ দিয়ে যে আপনি কেন এত ট্যাক্স বসাচ্ছেন, কেন এটা এ করছেন, পাচ্ছেন না? হ্যাঁ, আমি এনবিআর কে মানে ডিফেন্ড করছি না, বিষয়টাই কথা হচ্ছে এই ট্যাক্সটা বসাচ্ছেন কে? সংসদ। তাহলে আপনি সংসদ ওই অর্থ আইনটা পাশ করার সময় আপনি একটু ভালো করে পড়ে শুনে পাশ করেন, আপনি বুঝে দেখেন কেন পরবর্তীকালে একই ব্যবসায়ী ওখানে বাস করবেন, করে পরবর্তী সকালবেলা এসে বলবেন হ্যাঁ আপনার এটা তো খারাপ হয়ে গেছে, আমার কস্ট অফ ডুইং বিজনেস বেড়ে যাচ্ছে বা ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ আমাদের নিজেদের স্ববিরোধিতার থেকে বেরোতে হবে। স্ববিরোধিতার থেকে না বেরোতে পারলে এটা কিন্তু হবে না। এনবিআরের তার নিজের পক্ষ থেকে যেসব অদক্ষতা যদি থাকে, তার দৃষ্টিভঙ্গির যদি কোনো ব্যাপার থাকে, সেটার জন্যও কিন্তু ওই সংসদ কিন্তু তাকে জবাবদিহি করতে পারে, চাইতে পারে। এটা চাইতে হবে, জবাবদিহি চাইতে হবে, কারণ নইলে একজন কোনো কাজকে করবার নাম করে ঘাটিয়ে, যেটা প্রায় সবাই বলছেন যে আমার সমস্যা হচ্ছে, সেই সমস্যাটা তার দৃষ্টিতে আনতে হবে। যেমন কয়েকদিন আগে বিজিএমএ বলেছেন পরিষ্কার করে যে এনবিআর আমার এগোছেন, আমি বলছি হ্যাঁ ঠিক আছে, তাহলে এইটা আপনি সংসদকে বলতে হবে, কারণ আইনটা তারা তৈরি করেন, আইনের ভিতরে গোলমাল আছে বলেই তো এনবিআর হয়তো সেটার ব্যাখ্যা করতে পারতেছে না বা সমস্যা হচ্ছে। তা সেই জন্যে আমাদের প্রত্যেকের যার যার ভূমিকার ব্যাপারে দায়িত্ব সচেতন হতে হবে। ব্রিটিশদের একটা ভালো প্রস্তাব বা প্রবাদ আছে যে চোর তো চুরি করিবেই, কিন্তু গৃহস্থকে সজাগ থাকতে হবে। চোরকে আমি চুরি করতে দিচ্ছি, চুরি করার পথ তৈরি করে দিচ্ছি, চোরকে আমি চোর বলতে পারবো না, ব্যাপারে নিষেধাজ্ঞাও দিচ্ছি যে চোরের ডাকাতির বিচার করতে পারবেন না, হিসাব করতে পারবেন না, আপনি তদন্ত করতে পারবেন না বলছি। হ্যাঁ, এটা নিশ্চয়ই একটা যুক্তিতে বা কোনো একটা পয়েন্টে বলা হচ্ছে, আমি কোনো ইয়েকে ইয়ে করছি না, যথাযথ সম্মান রেখে কথা বলছি। কিন্তু কথা হচ্ছে চোর যে চুরি করে যাচ্ছে, ডাকাতি যে করে যাচ্ছে, সবাই দেখতেছে, জানছে, কিন্তু তারা কিছু বলা হচ্ছে না বা হবে না। এই জিনিসগুলো স্পষ্ট করা দরকার, স্পষ্ট করা দরকার এইভাবে, যেমন আপনি কিছুক্ষণ আগে বলতেছিলেন যে মেগা প্রকল্পগুলোতে প্রচুর দুর্নীতি বা ইত্যাদি, তো এগুলো তো এক্সপ্লেন করা উচিত সহজভাবে, যে আমি এই শর্তে এর সাথে এই কাজে আমি আপনাদের নাম করে এই লোন নিয়েছি বা ইয়ে করেছি, এটা আপনার জানা থাক। জানা থাকলে তো আর এই স্পেকুলেশনগুলো আসে না। হ্যাঁ, যেমন আমরা কয়েকদিন যাবৎ শুনছি বাংলাদেশ ব্যাংকের একটা যে কি রিজার্ভের বিষয় নিয়ে, এর আগেও বছর 3-4 আগে যখন হয়েছিল, সেখানেও কিন্তু ওই ফিলিপিনের পত্রিকা লেখা দেখে তারপরে আমরা জেনেছিলাম, করেছিলাম। এবারও
ভারতীয় বাইরের পত্রিকা একটা দিয়েছে, পত্রিকা বাংলাদেশ বলেছে। ব্যাংক বলল ওটা হতে মিথ্যে পারে, খবর। হতে পারে, এটা যদি গুজব হয়েও থাকে তাহলে সে প্রমাণ আমাকে ফ্যাক্ট ফিগারতে বলতে হবে, শুধু বললেই হবে না যে না এটা ভুয়া। আর ফ্যাক্ট ফিগারতে বলতে হবে আমার যে আমার এই কয়েক মাসে কয়েক মাসে আমার রিজার্ভ দেখেন, এই রিজার্ভ দেখেন, এই হচ্ছে আমার বিয়োগ হয়েছে, ওই যে উনি যেটা বললেন আমদানিতে এত ব্যয় হয়েছে, এখানে এত ব্যয় হয়েছে, এই হয়েছে আমার, এই হচ্ছে রিজার্ভ আমার, আমার এইটুকু হিসাব দিয়ে একটা প্রেস নোট, যেটা পাকিস্তান আমলে প্রেস নোট দেওয়া হতো। তার মানে সেন্ট্রাল ব্যাংকের এই মুখের কথাটাকে স্যার আপনি মনে করছেন গ্রহণযোগ্য না? সেন্ট্রাল ব্যাংকের এই মুখের কথাটা গ্রহণযোগ্য না, তাকে অফিস ওয়ার্ক দেওয়া উচিত, পেপারস না, কথাকে সত্যভাবে কথা বলতে হবে। কিন্তু ওরা তো মুখে মুখেই বলেছে যে ওই খবর মিথ্যা। হ্যাঁ, মিথ্যা, তারপরে কি হবে সেটা না, কথা হচ্ছে যেমন এর আগেও যে ওই যে হেইস্ট যেটা হলো, সেটা যেটা তদন্ত হলো, সেই তদন্ত প্রতিবেদনটা তো জনগণ জানতে পারলো না, তারপরে সেখানে সেগুলোর ব্যাপারে না, ওর থেকেই তো মানুষের মধ্যে এই গুজবগুলো ছড়ায়। স্যার এত এত যে এই গুজব ছড়াবার কথা উঠবে কেন? এত এত অনাচারের কথা বলছেন, সবাই যদি জানে যে না এটা এইভাবেই হয়, এইভাবে এর বিচার হয়েছে বা হবে, তাহলে কেউ এই গুজবে কান দেবে না। কিন্তু স্যার আপনি বলছেন সলিউশন দরকার, স্বচ্ছতা দরকার, আইনের প্রয়োগ দরকার, সমন্বয় দরকার, হ্যাঁ এই জায়গাগুলো তো দরকার, হ্যাঁ, এবং স্ববিরোধী আইনও আছে, সেগুলোরও মীমাংসা হওয়া উচিত। কিন্তু জামাল সাহেব বলছে সংসারে এমনই জোড়াতালি দিয়ে চলতে হবে, তাই কি না চলে আসছে আর কি, ওইভাবে চলে জোড়াতালি দিয়ে এইভাবে এই যে অনিয়ম দুর্নীতি এগুলোকে প্রশ্রয় দিয়ে দিয়ে এটা দিয়ে বেশি দিন চলবে না, তো চলছে তো, চলবে না, নো চলতে চলতে তাহলে এখন আমরা কোথায় এসে ঠেকেছি আমরা? আমার রিজার্ভের ঘাটতি কত, এনবিআর এর নেগেটিভ পারফরম্যান্স, এক্সপোর্টে অলমোস্ট কাছাকাছি, পুরাটা না, ইয়েতে আপনার রেমিটেন্সে নেগেটিভ পারফরম্যান্স, এফডিআইতে নেগেটিভ পারফরম্যান্স, স্টক মার্কেটে নেগেটিভ পারফরম্যান্স, ব্যাংকিং সিস্টেমে নেগেটিভ পারফরম্যান্স, বন্ড মার্কেটে নেগেটিভ পারফরম্যান্স, তাহলে আমার যে ইয়েটা চলবে, ব্যবস্থাটা চলবে, এগুলা তো একটা লিস্ট করলে আপনার ধরা পড়ে যায়। এই লিস্ট কেউ করেনি না, এটা রিজওয়ান সাহেবও তো বলছেন যে এই অনাচারগুলো আছে, এই জায়গাগুলোকে আমাদের ঘুরে দাঁড়ানো উচিত। হ্যাঁ, ঘুরে দাঁড়ানো উচিত, সেটা আমারও কথা, এটা তো আমারও কথা। এটা আই এম নট ওনার দাঁড়ানোর কথা ছিল, উনি যখন দায়িত্ব ছিলেন, উনি কি দাঁড়াননি? আমি তো ডিফেন্ড করতেছি না এটাকে। এটা হলো যে এখানে আপনার এই জায়গাগুলোতে আমাদের উন্নতি করতে হবে, আদারওয়াইজ উই উইল বি ফেসিং ট্রাবল। এখনো পর্যন্ত হয়তো শ্রীলঙ্কার মতন হয় না, এই পরিস্থিতি থেকেই তো শ্রীলঙ্কা আমরা শ্রীলঙ্কা থেকে কত দূরে আছি, তারা আবার ওভারকামও করে। না শুনেন না, আমরা শ্রীলঙ্কা থেকে কত দূরে আছি, সোজা করে কথা বলেন। আমরা দূরে আছি, কতটা দূরে আছি, ওই যে ভৌগোলিক দূরত্ব ৬৮০০ কত কিলোমিটার আমাদের দূরত্ব আছে, দূরত্ব আছে, কিন্তু শ্রীলঙ্কার ইকোনমির যে ক্যারেক্টারিস্টিক্স, সেই ক্যারেক্টারিস্টিক্স আমাদের না। শ্রীলঙ্কার ইম্পোর্ট আইটেম ছিল যেটা, এবং তাদের ওখানে যে খাদ্য অভ্যাস যেটা, সেটা কিন্তু আমাদের এখানকার মতো না। আমাদের এখানকার লোকে 80% লোক গ্রামে থাকে, এরা গ্রামের উৎপাদিত জিনিস খায়, যে কারণে আপনি এই প্রবলেমে এখনো পড়েন, নাহলে আরো আগে পড়তেন, আরো আগে পড়তেন। আচ্ছা, আরেকটা জায়গা ওই যে বারবার কি যেন বলা হয় যে আমদানি নিয়ন্ত্রণ করে জিডিপি অর্জন করা সম্ভব কিনা, এইসব কি জিডিপির ব্যাপারগুলো আছে, তারপর উৎপাদন ব্যয় কমাতে হবে, আমদানি ব্যয় কমাতে হবে, এই অর্থনীতির বিষয়গুলো কি? মানে দেখেন, আপনার আমদানি ব্যয় কমাতে হবে মানে কি, আপনি আমদানির মাধ্যমে টাকাটা বিদেশে পাচার করিয়েন না, করবেন না। যেটার দাম আছে $10, $10 এলসি খুলবেন, সেটা যদি $15 করেন, তাহলে $5 বাংলাদেশ থেকে চলে দিল অতিরিক্ত, এখানে তাদের অ্যাকাউন্টে যায় ঢুকে, যারা ইম্পোর্টার তাদের অ্যাকাউন্টে যায় ঢুকে, ওদের আলাদা অ্যাকাউন্ট আছে। এবং এগুলা কিন্তু নিয়ম হলো, এটা কিন্তু বাংলাদেশ ব্যাংকে এটা বাইর করে এটাকে স্টপ করা। তো সেন্ট্রাল ব্যাংক এগুলো দেখছে না, সেন্ট্রাল ব্যাংকের এটা দেখা উচিত, এখন ওনারা দেখে কিনা আমি ওই গৃহস্থ সজাগ থাকছে না। হ্যাঁ, গৃহস্থ চোর চুরি করবেই। তারপরে ধরুন আপনার স্টক মার্কেট একটা আমেরিকাতে আপনার স্টক মার্কেটের যে কন্ট্রিবিউশন, সেই কন্ট্রিবিউশন হলো মোর দ্যান 65% থেকে 75% স্টক মার্কেট থেকে ফান্ডিংটা হয়। আমাদের এখানে এটা খুবই লো, 3-4%-এর উপরে না এখন। এটা একটা সময় যখন ভাইব্রেন্ট অবস্থা থাকে তখন হয়তো ধরেন 10-15 পর্যন্ত উঠছে, কিন্তু এইটাকে বাড়াতে হবে, এবং সেই কনফিডেন্স নাই। এটা বেসড, স্টক মার্কেটটা চলে বেসড অন ট্রাস্ট, আপনাকে বিশ্বাস করে, সেই বিশ্বাসটা এরা এস্টাবলিশ করতে পারে নাই, যে কারণে মানুষ কিন্তু ওই বাজারের দিকে যাইতেছে না। আচ্ছা, এবং সেই আমাদের কি ইনভেস্টমেন্ট আছে, বিনিয়োগ বাড়ছে? বিনিয়োগও বাড়তেছে না। কি বাড়ছে আমাদের? না, বিনিয়োগ বাড়তেছে না, পাচার বাড়তেছে, এটা বলতে পারে।
অর্থ পাচার। ইয়েস, এই পাচারটা এবং করছে কারা? আপনি কি করছিলেন? পাচারটা করতে যে ব্যাংক থেকে লোন নিয়ে উনি এটা পাচার করে দিতেছে। ঋণখেলাপি বাড়ছে। উনি যে পিকে হালদারের কথা বললো, পিকে হালদার আরো এরকম বহু হালদার আছে বাংলাদেশে। পিকে হালদার তো ধরুন 10-15 হাজার কোটি টাকা নিছে, এখন সে আছে ইন্ডিয়ার জেলে, এখন তারপরেও তো জেলে আছে। কিন্তু আমাদের এখানে তো ওনার জেলে থেকে লাভ কি? টাকাটা তো আর আসলো না। টাকা আসা এত সোজা না। তাহলে ওই ব্যক্তি জেলে আছে, ওটা দিয়ে কি হবে? আবার অর্থ তো চলে গেছে। ফিলিপিনের মার্কোস যখন টাকা পাচার করছে ফিলিপিনে, এবং উনি যখন ক্ষমতা থেকে সরল, উনার বিরুদ্ধে মামলা হচ্ছে, 19 বছর পরে ওই টাকা ফেরত আনছে। ওই বছর পর্যন্ত আপনি আমি কেউ জীবিত থাকবো না, 19 বছর। আমাকে আলোচনাটা একটু শেষ করে আনতে হবে। আমি বোধহয় রেজওয়ান রহমানকে দিয়ে আলোচনা শেষ করব, বাট অর্থনীতির আলোচনা এত সংক্ষেপে বোধহয় হয় না। ঝামেলা অনেক কঠিন, তবে আপনারা সবাই পরামর্শ দিচ্ছেন। জি রেজওয়ান রহমান, আমি আপনার কাছে যেতে চাই, শুনতে চাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, যেটা জানছিলাম যে অর্থনীতির তো এই অবস্থা, আপনিও বলছিলেন, কিন্তু ইনভেস্টমেন্টের জায়গা তো আমরা দেখলাম যে আমাদের বিনিয়োগের জায়গাটাও একদমই নড়বড়ে। কিন্তু সব কিছু মিলিয়ে আপনি ওভারকামের জায়গাগুলো বলেছিলেন, যে সেন্ট্রাল ব্যাংকের এই যে বারবার পলিসি বদল করা, তো সব কিছু মিলিয়ে আমাদের যে বিনিয়োগ, সেই জায়গাটাকে বিনিয়োগের করার মতো জায়গা আছে কিনা, কেউ আগ্রহী হচ্ছে কিনা, না হওয়ার পিছনে অনেকে বলে একটা পলিটিক্যাল অস্থিরতা থাকে, সেই জায়গাগুলো আসলে আপনি যদি বলতেন, আমি অত কিছু বুঝি না। আমরা এতক্ষণ সমস্যার আলোচনা বারবারই করলাম, কিন্তু আমি সমাধানগুলো আমি একটা একটা করে স্পেসিফিক্যালি বলি। আপনি এটা বাস্তবতা যে হুন্ডির ব্যবসা বন্ধ করা যাবে না। আমেরিকা জো বাইডেন এটা পারবে না, আমেরিকা হুন্ডি হয়, তো বাংলাদেশ এখানে কোনো স্পেশালাইজ দেশ না বাংলাদেশ হুন্ডি বন্ধ করে। তবে আপনি আপনার টাকা দেশে রাখার জন্য সেই সুযোগ মানুষকে করে দিবেন, যাতে করে ওই কানাডায় বেগম পাড়া না করতে হয় আর দুবাইতে গিয়া বাড়ি না করতে পারে। তো আপনার মূল অর্থ হচ্ছে আপনাকে কার মার্কেটের সাথে একটা কম্পিটিশন রাখতে হবে। কার মার্কেটের সাথে যখন আপনি কম্পিটিশন রাখবেন, হ্যাঁ যারা ইম্পোর্টার বা যারা ধরেন সাধারণ জনগোষ্ঠী, তাদের জন্য ক্ষতি হবে, ডলারের দাম আরো বেড়ে যাবে। বাট আপনাকে হুন্ডিতে একটা চ্যালেঞ্জ করতে হবে। আপনি যদি হুন্ডি বাজারকে চ্যালেঞ্জ না করেন, মানুষ সেই পথে ছুটবে। আপনি যদি প্রতিদিন স্পেকুলেটিভ মার্কেটে যদি আপনি রেমিটেন্সের ইনসেন্টিভ চেঞ্জ করেন, তাহলে রেমিটেন্স যোদ্ধারা প্রতি মাসে নিয়মিত টাকা পাঠাবে না, কিন্তু তাদের কানে খবর আসবে 3 মাস পরে ডলারের দাম 3 টাকা বাড়বে, তারা ওই 3 মাসে আমার জন্য টাকা পাঠাবে। তখন সমস্যা হয়ে যাবে, ওই 3 মাসের আয় ব্যয় আমি মেটাতে পারবো না, ঘাটতিটা। কিন্তু একটা সোজা কথা আমি একটু সোজা জানতে চাই, যে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে কি রেমিটেন্স গুলো এখন পাঠানো হয় না? মাধ্যম কি বদল হয়েছে? অবশ্যই বদল হয়েছে। সেটাও কি একটা ঘাটতির কারণ? আপনি ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স আসলে আমাদের যে মূল রেমিটেন্স যোদ্ধা যারা, তারা আমাদের সিভিল ওয়ার্ক যারা করছে বাইরে, বা আমাদের যারা ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রিতে চাকরি করছে, বা এরা যারা চাকরি করছে, ওদের জন্য $60 মানে আপনি বুঝতে পারেন কি ব্যাপার? এক মাসের সংসারের টাকা দাও, $60। সে যখন দেখবে যে বাজারে 117 টাকা হয়ে গেছে, আপনি কি জানেন কার মার্কেটে এখন 120 থেকে 124 টাকা ডলার পাওয়া যাচ্ছে? সে কি কারণে? একটা সাধারণ পরিবারের একটা লোক, যার গ্রামে তার পরিবার চলে, সে 60 টাকা লস করে সে পাঠাবে? তার তো এখন সেই দেশপ্রেম নাই। কারণ সে যখন পত্রিকা খুলে তখন খালি দেখে দুর্নীতির কথা, তখন সে চিন্তা করে যে এই 60 টাকা বৈধ চ্যানেলে কম পাঠিয়ে আমার মনে হয় খুব একটা লাভ হবে না, আমার পরিবারের ভরণ পোষণ, তাদেরও খরচ বেড়ে গেছে। তা গেল নাম্বার 1। আপনার পাওয়ার শর্টেজের কারণে বিজনেসটা এখন অপারেট করতে পারছেন। আপনি বলছেন 3 দিন না 4 দিন আগে দেখলাম 27,000 মেগাওয়াট সক্ষমতার জন্য আমরা উৎপাদন করেছি। রেকর্ড পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হচ্ছে গত মাস ধরে। আমাদের রেকর্ডই হয়, বিদ্যুৎ থাকে রেকর্ড। আমরা তো বললাম না রেকর্ড, আমরা রেকর্ড করি বিদ্যুৎ উৎপাদন, আমরা রেকর্ড করি হুন্ডি করতে। আসলে এইসব রেকর্ড তো কোনো কাজের রেকর্ড না। আপনার যখন সার্বিক চাহিদা ছিল 15,000 মেগাওয়াট, আপনাকে 27,000 মেগাওয়াট সক্ষমতার কি দরকার? আপনার কি ওভারনাইট দ্বিগুণ হয়ে যাবে ডিমান্ড? সেটা তো হবে না। আপনি 3-4 হাজার মেগাওয়াটের একটা রাখতে পারতেন। এবং আপনারা যে সরকার যে বলে আমরা কি বলে ইলেকট্রিসিটির ক্ষেত্রে আমরা সাবসিডি ভর্তুকি দিচ্ছি, ভর্তুকির 81% চলে যায় ক্যাপাসিটি পেমেন্টে। ক্যাপাসিটি পেমেন্ট দেওয়া খারাপ না, কিন্তু সমস্যা হচ্ছে তার সিংহভাগ চলে যায় সরকারের ইনএফিশিয়েন্ট পাওয়ার প্ল্যান্টে। সরকারকে ভর্তুকি দিচ্ছে, এই কথাটা তো আমরা বের করতে পারছি না। আপনি যদি দেখেন বেশিরভাগ এখানে প্রাইভেট সেক্টর ভর্তুকি পাচ্ছে না, প্রাইভেট সেক্টর পাচ্ছে যখন তাদেরকে অপারেট করছে না। সেটা অবশ্যই আপনি ক্যাপাসিটি পেমেন্ট দিতে হবে। ক্যাপাসিটি পেমেন্টের পলিসির বিরুদ্ধে আমি একদমই না, বাট এর পাশাপাশি আপনাকে এখন সময় এসছে আপনাকে পিপিএ নেগোশিয়েট করতে হবে। আপনি যখন পিপিএ নেগোশিয়েট করেছেন, আপনি তো 10 বছর আগে পাওয়ার প্ল্যান্ট পেয়েছেন, আপনার তো ঋণ শোধ হয়ে যাওয়ার কথা।
আপনি কেন এখন সেম রেটে ক্যাপাসিটি পেমেন্ট দিবেন আপনার অপারেশন এবং মেইনটেনেন্সের জন্য? সেটা তো আপনি করছেন না। এগুলো মাইক্রো লেভেল। আমরা ম্যাক্রো লেভেলে ব্যবসায়ীরা কিছু করতে পারবে না, মসজিদ ভাই কিছু করতে পারবে না, জামাল ভাই কিছু করতে পারবে না। ম্যাক্রো লেভেলে রাজনীতিবিদরা করতে পারবে, কিন্তু মাইক্রো লেভেলে এই যে আপনারা ব্যবসায়ীরা এত কথা বলছেন যে আমাদের এটা নাই সেটা নাই আরো দিতে হবে, আপনাদের আর কি কি দিতে হবে? আপনারা কি কি দিচ্ছেন? আপনার কাছে আমি চেয়েছি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, আর আপনি দিচ্ছে তো। এই গরমে লোডশেডিং কত ঘন্টা হয়েছে? এই লোডশেডিং কিন্তু হয়নি। 7,000 বিদ্যুৎ দিয়ে 7,000 মেগাওয়াট বিদ্যুৎ দিয়ে আপনি আমাকে 7 ঘন্টা ফ্যাক্টরি বন্ধ করে রাখেন। ওই 27,000 মেগাওয়াট দিয়ে আমি করবো? আপনি কেন 27,000 মেগাওয়াট দিলেন? আপনাকে আমি বলি নাই যে 27,000 মেগাওয়াট দিতে হবে, আপনাকে বলেছি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দিতে হবে। এটা আপনি দিতে ব্যর্থ হয়েছেন, আপনি বলতে সরকার। তারপরে আপনি ক্যাপাসিটি পেমেন্ট গুলো চলে যাচ্ছে সরকারি পাওয়ার প্ল্যান্টে। এখন আমি আপনাকে আরেকটা কন্ট্রোভার্সিয়াল কথা বলবো, আপনি সরকারি এসব ইনএফিশিয়েন্ট পাওয়ার প্ল্যান্টকে কেন রাখছেন? আপনি বন্ধ করে দেন। সরকারের কাজ কি ব্যবসা করা? সরকারের কাজ কি পাওয়ার প্ল্যান্ট বানানো? সরকার যদি আজকে সামিটকে দিত, ইউনাইটেডকে দিত, অন্যান্য বড় বড় প্রতিষ্ঠানকে দিত, তারা আজকে আরো ভালো করতে পারতো আমি মনে করি। যেমন আপনি নতুন ব্যবসায়ীদেরকে আনেন, আপনি এফডিআই মাধ্যমে আপনি বিদেশিদেরকে আনতে পারেন। চায়না তো সারাদিন বসে আছে, আমাদের এখানে পাওয়ার প্ল্যান্ট করবে। মানে যেটা রিজওয়ান রহমান আপনি বলছেন, বেসরকারি খাতকে সরকার প্রমোট করছে না, সরকার নিজেই ব্যবসা করছে। একটি পাওয়ার সেক্টরে তো ইনএফিশিয়েন্ট পাওয়ার প্ল্যান্টের মধ্যে সরকারি পাওয়ার প্ল্যান্ট সবচেয়ে বেশি। সেখানে তো বেসরকারি খাত আপনি বলেন আমাকে, আপনি আমাকে একটা লিস্ট দেন, এবং আপনি রাজনৈতিক ফেভার করতে গিয়ে হয়তো আপনি পাওয়ার প্ল্যান্টে পারমিশন দিয়ে রেখেছেন, তারা 2 বছর 5 বছর তারা এখন এটা চালু করতে পারেনি প্রজেক্ট, আপনি প্রজেক্ট ক্যান্সেল করে দেন, আপনি সেটা তো করছেন না। সেখানেও তো আপনার একটা পলিটিক্যাল ফেভারিটিজম আছে। এবং এর পাশাপাশি আপনি ধরেন এনবিআর এর কথা যেটা বললাম আপনাকে, এনবিআর এর মধ্যে একটা চক্র কাজ করে যারা অটোমেশন বিরোধী। মজিদ ভাই উইল কারেক্ট মি ইফ আই এম রং, যারা অটোমেশন বিরোধী তারা রাষ্ট্রদ্রোহী। বলেন মজিদ ভাই, আমি কি ভুল বলেছি নাকি কথাটা? যারা অটোমেশন, এখন আমি এটা বলতে পারি মজিদ ভাই এতদিন চেয়ারে ছিলেন, মজিদ ভাই তো করলেন না অটোমেশন, ওনার সময় থেকে আমরা শুনে এসেছি। কিন্তু আমার কথা হচ্ছে যে এইটা যদি সরকার করে, সরকারের লাভ কি হবে? সরকার নিজের পকেট থেকে আরো 5টা পদ্মা সেতু বানাবে, আরো 5টা কর্ণফুলী টানেল বানাবে, কিন্তু সরকারের একটা লোকসান হবে, সরকারের সেই চক্রটার ওই টেবিলের তলের ট্রানজাকশন গুলো কমে যাবে। এইখানে আমাদের একটু বাধা মনে হয় তাদের থেকে আমরা পাচ্ছি, যার কারণে সরকারের রেভিনিউ প্রচুর বেড়ে যাবে। সরকারের রেভিনিউ বাড়ার স্কোপ আছে। আলোচনা আমাকে শেষ করতে হবে। রিজওয়ান রহমান, অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই অর্থনীতির সংকট এত তাড়াতাড়ি সমাধান হচ্ছে না, সুতরাং ঘন ঘনই অর্থনীতি নিয়ে আমাদের কথা বলতে হবে। আর আপনারা না বললে সমাধানটা তো মানে সমাধান করাটা সম্ভব হবে না। সুতরাং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আব্দুল মজিদ, আপনাকে কিছু কি বলবেন শেষে? এসে কিছু বলবেন? এই যে অটোমেশন মানে রাষ্ট্রদ্রোহী, সেটা কিন্তু তিনি বলেছেন। না, সাধারণত বৃহস্পতিবারে 3টার পরে আমি এই জাতীয় কমেন্ট করি না, কারণ এটা এমন একটি বিষয়, এটা ইশারায় কাফি বোঝা যাবে। কারণ যে কোনো সংস্কারে সাধারণত বাধাটা ভিতর থেকেই আসে সংস্কারে। এর কারণ হচ্ছে কি, কারণ সংস্কার হলে তাদের যে সনাতন যে সমস্ত ব্যবস্থার সুবিধাবাদী, এবং এটা শুধু এর থেকে না, যে যিনি এই মানে দুই পক্ষই, যিনি কর দেন এবং যিনি কর নেন, দুজনেরই অটোমেশনের বেশ কিছু সমস্যা হওয়ার কথা থাকে। হ্যাঁ, সুতরাং সেই দৃষ্টিতে হয়তো উনি ওইটা বলেছেন আর কি। তা যাই হোক, পরিস্থিতি যেটা সেটা তো হচ্ছেই, এবং সেটা শনাক্ত হওয়া উচিত, শনাক্ত হওয়াও হচ্ছে। কিন্তু কথা হচ্ছে বিড়ালের গলায় কে ঘন্টা বাঁধবে, সেটার জন্যই অপেক্ষা। এই দেশের জনগণিত বিড়াল, ঘন্টাটা সবসময় জনগণের গলায় পড়ে। কিছু বলবেন? শেষ করে আনবো। আমার সবচেয়ে বড় কথা যে ডলারের যে রিয়াটা হয়ে যায়, ক্রাইসিসটা, দাম বেড়ে যায়, সেটাতে আমাদের যে ঋণগুলো আছে সেইটা কি বেড়ে যায়? সুদের হারটা, ওই ঋণের জায়গাটা, সুদের হার না, বিদেশি ঋণের উপরে আমার একটু মনে আছে সবকিছু, এটার মানে ক্ষতিকর ইম্প্যাক্ট অর্থনীতির উপরে এটা ব্যাপক। ওহো, এটা তো কঠিন, আমাদের তো অনেক ঋণ। এবং এটা আপনার ধরেন ফরেন কারেন্সি লোনের উপরে, ধরেন আপনার ডলার ছিল 85 টাকা, সেটা হলো 111 টাকা, 110 টাকা, তারপরে হলো 117 টাকা। আপনি যখন লোনটা পে করবেন, যেই তারিখে পে করবেন ওই তারিখে রেট অ্যাপ্লাই করে ফরেন কারেন্সি বাজার থেকে কিনতে হবে, কিনিয়া বাংলাদেশ ব্যাংকে জমা দিবেন ওই ওদেরকে, বিদেশিদেরকে পে করার জন্য। এটাতে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশের ফরেন কারেন্সি লোনের লাইবিলিটি এখনও কিন্তু ক্যালকুলেশন করা হয় না। যদি ক্যালকুলেশন করা হয়, এখনকার ইয়েতে এইবার যেটা হলো 80 থেকে 90 হাজার কোটি টাকা হবে।
লোকাল করেছি। বাবা অনেক হিসাব, তাই না? তার মানে এটা একটা না, এটার উপর নেগেটিভ একটা ইমপ্যাক্ট। আমার পিএইচডি থিসিস এটার উপর। আমি তো সেটাই বললাম, আমার হ্যাঁ আমি সলিড জিনিস বললাম ভুলে, আমি বুঝতে পারিনি, না বুঝে ধরে ফেলেছি। এটা ধরছেন, এটার যে ইমপ্যাক্ট হ্যাঁ হিউজ চতুর্দিকে। আমার সেটাই তাই কথা বলতে আপনাদের সাথে মনে হলো যে এই যে ফরেন কারেন্সি লোনের উপরে যে ইমপ্যাক্ট বৃদ্ধি হয়ে গেছে, আমাদের ঋণগুলো তো সেই সঙ্গে ঋণের উপরে এটার ইমপ্যাক্ট কিন্তু অনেক বেশি। কারণ হলো আপনি তখন পূরণ করতেন $1 85 টাকা দিয়ে, এখন $1 পূরণ করবেন $117 টাকা দিয়ে। তাহলে তার মানে উভয় দিকে আমাদের চতুর্মুখী একটা অর্থনৈতিক সংকট আছে, সেটাকে সমাধান আমি একটা ছোট্ট উদাহরণ দিয়েই বলে দেই। 82 সালে জাপান থেকে আমি 1 মিলিয়ন ইয়েন নিয়েছিলাম, তখন $1 সমান ছিল 16 টাকা। 10 বছর পরে গ্রেস পিরিয়ড শেষ হওয়ার 10 বছর 92 সালে আমি যখন সেটা পে করলাম, তখন আমার টাকা হয়ে গেল 40, 16 জায়গায় 40, আর ওনার ডলার ইয়েন এসে গেল 100। ফলে দেখা গেল যে বসে বসেই আমি 10 বছরে ওর চাইতে বেশি যা নিয়েছিলাম তার বেশি শোধ করতে হচ্ছে। তো সেটাই তো আমাদের এখন বাস্তব অবস্থা, তো এটাই দাঁড়িয়ে গেছে, যা নিয়েছিলাম তার চেয়ে 3 গুণ 4 গুণ আমাদেরকে বেশি দিতে হবে ডলারের মূল্য বৃদ্ধির কারণে। এটা কিন্তু একটা অ্যালার্মিং জিনিস। এটা কিন্তু আমরা হয়তো ওইভাবে আলোচনা আসে না। তো আলোচনাটা আজকে এখানে শেষ করি। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাদেরকে আমাদের যুক্ত হওয়ার জন্য, অর্থনীতি নিয়ে এত কথা বলার জন্য। আর সবচেয়ে বড় কথা, রিজওয়ান রহমান বলছিলেন যে ডলারের দাম যে 117 টাকা, সেটা আমি জানি কিনা, আসলে এটা আমার জানার বিষয় না, কিন্তু আমি এটাও জানি 2 বছর আগে 87 টাকা ডলারের দাম ছিল, আর সেটা এখন 117 টাকা। অর্থনীতি যদি বেসামাল হয়ে যায়, আমাদেরকে একটু সব কিছুই জানতে হয়, গভীরে আপনাদের মতো জানি না, উপর দিয়ে জানতে হয়। তবে সবচেয়ে বড় কথা, অর্থনীতি আর রাজনীতি পাশাপাশি চলছে, কেউ কাউকে বাদ দিয়ে চলতে পারে না। সুতরাং রাজনীতিকে ভালো রাখতে গেলে অর্থনীতিকে ভালো রাখতে হবে, কারণ অর্থনীতি ভালো থাকলে দেশ ভালো থাকবে, আর দেশ ভালো থাকলে রাজনীতি ভালো থাকবে। সুতরাং অর্থনীতির চাকাটাই সবার আগে ঘোরাতে হবে, রাজনীতির কথা দিয়ে তার অর্থনীতি চলবে না। হয়তো ধামাচাপা দিয়ে রাখা যায়, কিন্তু আসলে কি চালানো যায়? সেই প্রশ্নটা রেখে আজকের আলোচনা শেষ করছি। সকলে ভালো থাকবেন স্যার, আরও আপনাদেরকে ধন্যবাদ।